প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক অনুষ্ঠান উন্নয়নে প্রতিবন্ধী দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এই দিবসকে কেন্দ্র করে পৃথিবীর তাবৎ দেশে নারীদের অধিকার এবং তাদের সামাজিক মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও এই ধরনের অসংখ্য কার্যক্রম শুরু হচ্ছে এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে আজকের অনুষ্ঠানে আমরা প্রতিবন্ধী নারীদের কথা বলবো, তাদের সমস্যা, তাদের সম্ভাবনাগুলিকে আমরা চিহ্নিত করব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত অধিকার রয়েছে, যে সামাজিক মর্যাদা নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি কাজ করছে, তারা কি ভাবছেন প্রতিবন্ধী নারী ব্যক্তিদেরকে নিয়ে, এবং সরকারের পলিসি লেভেলে এগুলিকে কিভাবে তারা স্পর্শ করতে পেরেছেন, তাদের পলিসি লেভেলকে কীভাবে সম্পৃক্ত করতে পেরেছেন, এই বিষয়গুলিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। চলুন অনুষ্ঠানটি দেখা যাক। প্রত্যেকটি দেশ বা জাতির সার্বিক উন্নয়নে সকল নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় উন্নয়নে যথেষ্ট অবদান রেখে চলেছেন। তবে সুবিধাবঞ্চিত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের অসহায়ত্ব বিবেচনা করে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS দেশের অধিকাংশ জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট DPOD গঠনে সহযোগিতা করে আসছে। এই ধরনের প্রতিটি সংগঠনের আওতায় 3টি করে ওয়ার্ডে 27টি করে গ্রাসরুট লেভেল ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট GDPOD অর্থাৎ তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন রয়েছে। BPKS-এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই ধরনের সংগঠনগুলো আজ বিভিন্ন ধরনের হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তির আশা ভরসার প্রতীক হয়ে উঠেছে। এ ধরনের সংগঠনের সহায়তায় অন্যান্য জেলার ন্যায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার প্রতিবন্ধী মেয়েরা বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক কাজ করে স্বাবলম্বী হয়েছে। রপ্তানিযোগ্য টুপির নকশা তৈরির কাজের সুযোগ পেয়েছে। এই কাজের মাধ্যমে তারা নিজের ও পরিবারের জন্য বাড়তি আয়ের ব্যবস্থা করছে, স্বনির্ভর হচ্ছে, আত্মপ্রত্যয়ী হচ্ছে, সর্বোপরি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সমস্ত দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, তারা বসে নেই। তারা তাদের নিজ উদ্যোগে, তাদের সাধ্য অনুযায়ী তারা তাদের আয়বর্ধনমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা দেখছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অসংখ্য পরিবার এই ধরনের টুপি তারা তৈরি করছে নিজ বাড়ির আঙ্গিনায়। তাদের সাংসারিক যাবতীয় কাজের ফাঁকে ফাঁকে তারা এই কাজগুলি করছেন। আমি কথা বলবো এরকম কয়েকজন প্রতিবন্ধী সদস্যের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে টুপি আপনারা তৈরি করছেন, এগুলি কিভাবে করছেন, কোথায় বিক্রি করেন, এই বিষয়গুলো আমাদের একটু বলেন। কত টাকা ইনকাম হচ্ছে আপনাদের, এগুলো একটু বলেন। এগুলো যে দিছে আমাকে, এই কাজটা লোকে ওরাই তৈরি করে লোকে দিছে, আমরা হাতের কাজ করে ফুলটা লোকে ভরে দিই। এই জায়গায় বিভিন্ন জায়গায় লোকে বিক্রি হয়, যেমন সৌদি, মালয়েশিয়া, জাপান, তারপর অনেক অনেক জায়গায় যায় টুপি বিক্রি হয়।
আচ্ছা, আপনারা এখানে যে টুপিটা তৈরি করছেন, এটার পুরাটাই ওরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছে, এই কাপড়, এই সেলাই সবই দিয়ে যাচ্ছে, সুতা সবই দিয়ে যাচ্ছে, শুধু নকশাটা আপনারা করছেন। নকশাটা আমরা তো করছি। এই যে নকশাটা করছেন, এর ডিজাইনটাও কি ওরা দিয়ে যায়? হ্যাঁ, ডিজাইনটা ওরাই করে দেওয়া যায়। আপনার খালি সুতাটা লাগাই দেন? সুতাটা খালি ওই ডিজাইনটা করো, ওই সুতাটাও লোকে যে আমরা বরট করি। আচ্ছা, তো এই একটা টুপি তৈরি করতে আপনার কয়দিন সময় লাগতে পারে? আমরা এক সপ্তাহেও পারি, যেমন কি সংসারে কাজ বুঝায় লোকের সপ্তাহেও পারা যায়, 15 দিনও পারা যায়। আচ্ছা, এভাবে একটা টুপি আপনার করতে কি খরচ দেয় আপনাকে? মজুরি খরচ কত দেয়? আমরা একটা টুপি তৈরি করে দিলাম 350 টাকা করে দেয়। 350 টাকা। তাতে আপনার সপ্তাহ হতে পারে, 15 দিনও হতে পারে, আপনি ইচ্ছা করলে কি একদিনও করতে পারেন? না, একদিনে পারা যায় না আর কি, যদি ইচ্ছা করি তাহলে 3 দিনের ভিতরে 3 পারা দিনে যায়। করা যায়। সংসারের কাজ তখন সংসারে কাজ আছে না, করা যাবে না সংসারের সেটা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এটা করছেন কতদিন হলো আপনাদের? এটা হলো বছর 2-3 বছর হবো এই কাজটা যখন আসছে। আচ্ছা। আমরা লোকে করতেছি 3 বছরের আচ্ছা। মধ্যে। আমি মাসে 3টা করে টুপি তৈরি করে পারতি। তাতে কি তোমার স্কুলে পড়াশোনা খরচ হয়? হ্যাঁ হয়। তোমার আব্বা আম্মার কাছ থেকে টাকা নিতে হয়? খাতা কলম কিনতে আমি নেই আলাদাভাবে, আমার আলাদা ব্যক্তিগতভাবে টাকা পয়সা লাগে, হেতু কিনে নিই। আর বাকি টাকা তুমি টুপি তৈরি করে তোমার ইনকাম হয়? জি। বর্তমান প্রজন্মের মেয়েরা প্রতিবন্ধিতাকে পরাজিত করতে চায় শিক্ষার আলোয় আলোকিত মানুষ হয়ে, অবদান রাখতে চায় দেশ ও জাতির কল্যাণে। এই মনোবল বা দৃঢ়তাটুকু তারা পেয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আন্তরিক সহায়তায়। জেসমিন, তুমি কোন স্কুলে পড়ো সেটা একটু বলো আমাদের। কালাকুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা, তো তুমি যখন প্রথম ভর্তি হতে গিয়েছিলে তখন কি সমস্যা হয়েছিল তোমার? জি স্যার, প্রথম আমার সমস্যা হয়েছিল, আমি আমার স্কুলে ভর্তি করতে চাইছিল না, এরকম দেখে যে স্যাররা বলছে তুমি প্রতিদিন স্কুলে আসতে পারবে না, এই সমস্যা বলেছিল। তা বিপিকেএসআইডি সেন্টারে গাজীপুর থেকে স্যারেরা যেয়ে বলছে যে এই মেয়েটাকে কে ভর্তি করবেন না স্যার, কেন ভর্তি করবেন না, ওর কোনো সমস্যা নেই, ওতে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করবে, তার জন্য আমরা সহযোগিতা করব। আচ্ছা, তো ওরা আর কি সহযোগিতা করছে তোমাকে? যে টিউশন ফ্রি পাচ্ছি, স্যার টিউশন ফ্রি দিচ্ছে, টিউশন ফ্রি দেওয়ার পরে আমরা খাতা কলম কিনতে পারছি, রিক্সা ভাড়া দিতে পারছি, করতে পারছি, যে প্রাইভেট পড়তে পারছি, ওই টাকা দিয়ে যে আমরা অনেক সাহায্য পাচ্ছি। আচ্ছা, তুমি লেখাপড়া শিখে কি করতে চাও? স্যার আমি অনেক বড় হতে চাই লেখাপড়া করে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা ব্যবস্থা বিষয়ক শিক্ষানীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে। দর্শক মণ্ডলী, আমরা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি মডেল হাই স্কুলে এসেছি। এখানে বেশ কিছু প্রতিবন্ধী ছেলে মেয়ে রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। তোমার নাম বলো। তানিয়া আক্তার, তানিয়া আক্তার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। আচ্ছা, তুমি? আমার নাম আফরোজা আক্তার ময়না, আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, দুজনে টেনে পড়ো। আচ্ছা, তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে অপ্রতিবন্ধী ছেলে মেয়েদের সাথে তোমরা এই স্কুলে লেখাপড়া করছো, এই লেখাপড়া করতে যে তোমাদের কি কি সুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, এগুলো আমরা জানতে চাই। তারপরে লেখাপড়া এই যে ক্লাস 10 পর্যন্ত তোমরা পড়াশোনা করেছো, এই যে এই সময়টায় তোমরা কি কি অসুবিধার সম্মুখীন হয়েছো সেগুলি তোমাদের জানা আছে। সেইগুলির আলোকে সরকারের কাছে তোমরা কি বলতে চাও? তোমাদের মতন যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, তাদের সহজ সুযোগ করে দেওয়ার জন্য কি করলে তাদের উপকার হবে, সরকারের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, এইগুলি তোমরা একটু বলবা। আমি এই ভামানটলা বহু মডেল হাই স্কুলে 5 বছর যাবৎ অধ্যয়ন করে আসছি। এখানে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলে আমাদের সাথে আন্তরিক ব্যবহার করে, সকলে আমাদেরকে ভালোবাসে, আদর স্নেহ করে। আমরা তো যে আরও অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে যাদের চলাফেরা করা বা তারা অনেকেই আছে শারীরিক প্রতিবন্ধী, অনেকে আরও গুরুতর দৃষ্টি প্রতিবন্ধী বা আছে,
তাদেরকে অনেকে বিদ্যালয়ে আসতে পারছে না। তাদের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে যাতায়াতের সমস্যাটা। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে এবং আমাদের বিদ্যালয় ছাড়াও আরও অনেক বিদ্যালয় আছে যেখানে তাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা নেই, এমনকি শিক্ষকও নাই। তাই সেই ধরনের প্রশিক্ষিত শিক্ষকের তাই সরকারের কাছে আমি সেই ধরনের প্রশিক্ষিত শিক্ষক যাতে এইসব স্কুলে নিয়োগ দেওয়া হয় সেই কামনা করছি। প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আজ তাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের ন্যায্য অধিকারসমূহ দৃঢ়তার সাথে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছে নিজেদের সংগঠনের মাধ্যমে। যারা বাক প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য তো অ্যাকচুয়ালি আমাদের কোনো টিচার নাই। তাদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। সারা বাংলাদেশ সরকার এখন প্রতিবন্ধীদের প্রতি উদার মনোভাব প্রকাশ করছেন এবং আমার বাংলাদেশ সরকারের কাছে একটা আহ্বান থাকবে যাতে সমাজের মধ্যে এই প্রতিবন্ধীরা একটা ভালো একটা পর্যায়ে থাকে, তার জন্য স্কুলে যাতে তারা শিক্ষা সঠিকভাবে পায়, এরকম প্রতিটা স্কুলে যেন প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য অন্ততপক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, ছেলে মেয়েদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার, শিক্ষা উপকরণ দরকার এবং তাদের সহজ গম্যতার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করা দরকার। এটা আপনার কি সবাই চাচ্ছেন? সেটা অবশ্যই। প্রতিবন্ধী ব্যক্তিরা যে বিষয়গুলির উপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সেগুলি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ বাস্তবায়ন করা, তাদের মৌলিক প্রয়োজনসমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করা এবং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা। এই তিনটি বিষয় নিশ্চিত করতে দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণে কাজ করে যাচ্ছে। এখানে আমাদের একটা নারী কমিটি গঠন হয়। সেই নারী কমিটির মাধ্যমে আমাদেরই একজন বাক শ্রবণ প্রতিবন্ধী বোন, যার বিবাহ হয় গাইবান্ধা জেলায়, সেখানে তার স্বামী ছিল একজন স্কুল মাদ্রাসার টিচার। এই টিচারকে তার পরিবারের লোকজনরা আমাদের এই বাক শ্রবণ প্রতিবন্ধী বোনকে অনেক নির্যাতন করত শারীরিকভাবে। তারপর আমরা প্রতিবন্ধী নারী উন্নয়ন কমিটি এবং আমাদের সেন্টার সমন্বয়কারী সহকারে আমরা বসে আমাদের একটা স্ট্যাম্প করে, স্ট্যাম্পের উপরে একটা চুক্তিনামা আর কি, যে চুক্তিনামার মধ্যে আমরা লিখি যে তাকে আর শারীরিকভাবে নির্যাতন করা হবে না, তারপরে তাকে সেখানে সুখে শান্তিতে রাখা হবে। এরকম কিছু শর্ত মেনে আমরা চাই সেখানে আমাদের যেন সে একটা কর্ম করে খেতে পারে, তাই আমরা একটা সেলাই মেশিন কিনে তাকে তার শ্বশুরালয়ে পাঠাই। এখন সেখানে সে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছে। দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু নারীবাদী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে প্রতিবন্ধী নারীদের অধিকার বিষয়ক একটি আলোচনা করছে। প্রতিবন্ধী নারীদের মৌলিক যে অধিকারগুলি রয়েছে সেগুলি কিভাবে নিশ্চিত হতে পারে, এগুলি পলিসি লেভেলে কিভাবে পৌঁছানো যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশন নেটকো প্রতিবন্ধী নারীদের অধিকার সংরক্ষণের জন্য এবং অধিকার বাস্তবায়নের বিভিন্ন ক্ষেত্র তৈরি করার জন্য কাজ করে আসছে। আমরা প্রতিবন্ধী নারীদের অধিকার বিষয়ে বিভিন্ন প্রসঙ্গে বাধার মুখোমুখি হচ্ছি। প্রতিবন্ধী নারীদের প্রতি যে বৈষম্য সমাজে বিদ্যমান, সে সমস্ত বৈষম্যগুলো দূরীভূত করার জন্য প্রতিবন্ধী নারীদের প্রতি যে সংঘাত রয়েছে, যে বাধা রয়েছে, তা মুক্ত হতে হবে। সেই বিষয় নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। আমরা আপনাদের কাছে জানতে চাইব যে প্রতিবন্ধী নারীদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আপনারা কে কী ভাবছেন। আমাদের সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রীরা এবং তারা দৃষ্টি প্রতিবন্ধী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমি আজ আপনাদেরকে প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসবো। আমাদের সাথে কথা বলবেন আমাদের মৌলিক চাহিদা নিয়ে, মৌলিক প্রয়োজন নিয়ে। আমি আমাদের প্রতিবন্ধীদের মৌলিক প্রয়োজনের মধ্যে সহায়ক উপকরণ নিয়ে কিছু বলতে যাচ্ছি। যেমন আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছুরির প্রয়োজন বা ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন। তারপরে যারা আমরা
শারীরিক প্রতিবন্ধী আছি, তাদের হুইল চেয়ার ক্লাসের প্রয়োজন আছে। শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষার ব্যবহারের প্রয়োজন। এটা নিয়ে সরকার কতটা ভাবছে? আমরা চাই এখন থেকে সরকারি বাজেটে আমাদের এই সহায়ক উপকরণ নিয়ে বাজেট করা হোক। শিক্ষা একটি মৌলিক অধিকার, সে প্রতিবন্ধী হোক অপ্রতিবন্ধী হোক, কিন্তু সরকার অপ্রতিবন্ধীদের জন্য প্রতি বছর শিক্ষার ক্ষেত্রে অনেক বাজেট থাকে। সেটি হচ্ছে বই বিতরণ, তারপর বিভিন্ন শিক্ষা। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে শিক্ষাক্ষেত্রে কিন্তু সরকার স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য প্রচুর বই বিতরণ করছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছি, আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো বই পাবলিশ করা হয়নি। এটাই হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রের সবচেয়ে বড় বাধা। বাংলাদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 10% কোটা রয়েছে, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষে যখন প্রতিবন্ধীরা পড়াশোনা করে বিসিএসের জন্য অ্যাপ্লাই করতে চায়, তখন তাদের সর্বোচ্চ বাধার সম্মুখীন হতে হয়। তার কারণ হচ্ছে ফার্স্ট ক্লাস বিসিএসে কোনো প্রতিবন্ধীদের জন্য কোটা নেই। এক্ষেত্রে একটি স্পষ্ট বাধা রয়েছে। এই বাধাটি হলো যে একজন দৃষ্টি প্রতিবন্ধী যদি পরীক্ষা দিতে হয় তাহলে তার 6/6 দৃষ্টিসীমা থাকতে হবে আর শারীরিক সক্ষমতা থাকতে হবে। এই বাধাটাই হচ্ছে আমাদের প্রতিবন্ধীদের অধিকার ক্ষুণ্ণ করছে। রাস্তা পারাপারে যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টকিং সিস্টেম চালু নেই, এটা আমাদের জন্য বড় একটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাধা। আমাদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার প্রয়োগ করতে আমরা প্রতিবন্ধী নারীরা সেই ভোটাধিকার প্রয়োগ করতে যায় বাধার সম্মুখীন হই। আমাদের জন্য সেই ভোট কেন্দ্রগুলা উপযোগী নয়। আমি বলতে চাই এগুলো যদি রাষ্ট্র নজর দেয় তাহলে আমাদের জন্য প্রবেশগম্যতা সহজ হবে এবং আমরা নাগরিক অধিকার ভোগ করতে পারবো। বিশ্বে অবকাঠামোর দিকে আজকাল খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও কিন্তু অবকাঠামোর দিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু অতিশয় দুঃখের সাথে আমার জানাতে হচ্ছে যে বাংলাদেশে যখন অবকাঠামোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পরিকল্পনার ভিতরে নানা পরিকল্পনা করছে, কিন্তু রোড প্ল্যান বলুন কিংবা বহুতল সরকারি বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের প্রবেশ অধিকার নিশ্চিত হচ্ছে না। প্রতিবন্ধীরা প্রবেশ অধিকারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। তাদের উপযোগী কোনো র্যাম্প নেই, রাস্তায় কোনো সিগন্যাল নেই। আমি রাষ্ট্রের কাছে জোর আবেদন করছি, বর্তমানে যেসব অবকাঠামো উন্নয়ন হয়েছে সেগুলোতে প্রতিবন্ধীদের প্রবেশ অধিকার নিশ্চিত করা হোক এবং ভবিষ্যতে যেসব অবকাঠামোর উন্নয়ন করা হবে সেগুলোতে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধীদের প্রবেশ অধিকার নিশ্চিত থাকবে। আমরা যদি দুর্যোগের দিকে তাকাই, দেখা যাবে যে কোনো দুর্যোগে মহিলা এবং শিশুরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই মহিলা এবং শিশুটি যদি প্রতিবন্ধী হয় তাহলে সেই দুর্দশাগ্রস্ততা বা সেই বিপদাপন্নতার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। আমরা যদি রিলিফের দিকে তাকাই সেখানে দেখা যাবে যে সরকারিভাবে প্রতিবন্ধী মহিলা এবং শিশুদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও আসলে সেটা মানা হয় না। মানে রিলিফ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারছে না। রিলিফের স্থানটা এমনভাবে নির্বাচন করা হচ্ছে যে জায়গায় সেখানে তারা মানে পৌঁছাতে পারছে না, বা এমন হয় অনেক সময় তারা জানেই না যে সেখানে রিলিফ দেওয়া হচ্ছে। তো এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখা উচিত। এবং আরেকটা বিষয় যেটা যে দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধী মহিলা এবং শিশুটি যে একটা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেবে সেখানে কোনো র্যাম্প নাই। এই বিষয়টার দিকে আমি মানে আশা করি যে এদিকে সরকার বা ডোনার এজেন্সি যারা আছেন তারা এই দিকটা আরেকটু বেশি নজর দেবেন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিয়ত হাজারো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কোটি কোটি টাকা বাজেট, কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ কোথায়? সেখানে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ একেবারে নেই বললেই চলে। তাহলে আমি একজন প্রতিবন্ধী নারী, আমার কথা কে বলবে? আমার কথা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার প্রয়োজন কে জানাবে? আমার প্রয়োজন তো অন্যে জানাতে পারবে না, আর অন্যে জানালে সে প্রয়োজন আমার হবে কি না, সেটা কার মতো করে হবে সেটাও কিন্তু আমরা জানি না। তাই আমার অনুরোধ প্রতিবন্ধী নারীদের পক্ষ থেকে যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের নারীদের অংশগ্রহণটা নিশ্চিত হয়। আমার কর্ম অভিজ্ঞতায় আমি দেখে আসছি মানবাধিকার, বিভিন্ন প্রকার আইন এবং নীতিমালায় প্রতিবন্ধী নারীরা ভীষণভাবে বঞ্চিত। তাদের কথা একেবারে উল্লেখ নেই বললেই চলে। কিন্তু পরবর্তীতে ন্যাটপো, বিপিকেএস এবং প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের সংগ্রাম ও কর্মোদ্যোগের ফলে বর্তমানে দুই একটি নীতি এবং আইনে প্রতিবন্ধী নারীদের কথা কিঞ্চিত অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সবাই জানি
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ বাংলাদেশ স্বাক্ষর ও অনুমোদন করেছে, যে আইনে যে সনদে প্রতিবন্ধী নারীদের অধিকারের বিষয়ে একটি আলাদা আর্টিকেলও রয়েছে এবং সেখানে রাষ্ট্রপক্ষের উপরে প্রতিবন্ধী নারীদের অধিকারের বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরিভাবে উল্লেখ রয়েছে। সুতরাং বাংলাদেশে যে অবস্থা বিদ্যমান সেটা হচ্ছে শ্রম আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এমনকি প্রতিবন্ধী কল্যাণ আইনেও প্রতিবন্ধী নারীদের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই, তারা বঞ্চিত হয়েছে। আমরা যখন আইন প্রণেতা এবং বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলি তখন তারা বলে সকল নারীদের কথা বললেই প্রতিবন্ধী নারীদের বিষয়টি অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু যখন আমরা ভায়োলেন্সের শিকার হই, বিচার প্রক্রিয়ার সাথে সরাসরিভাবে জড়িত হই বা কাজ করতে যাই, তখন তারা বলে এই আইন বা নীতিমালায় তো আপনাদের কথা উল্লেখ নাই, সো আপনাদের বিচারগুলো আমরা কিভাবে দেখব বা কিভাবে আপনাদেরকে আমরা সঠিক রায় দেব। তাই সকল আইন প্রণেতা, নীতি প্রণয়নকারী এবং সরকারের কাছে আমার জোর আবেদন, সমস্ত আইন, নীতিমালা এবং পরিকল্পনা করার সময় অবশ্যই যেন প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণের কথা ভাবা হয় এবং প্রতিটি ক্ষেত্রে যেন তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে, তাদের অধিকার নিশ্চিত করে এই আইন, নীতিমালা এবং সমস্ত পরিকল্পনাগুলো প্রণীত হয় এবং তাদের অধিকার বোধটাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রকে উন্নত করার জন্য চিন্তা করা হয়। আপনারা যে আবেদন জানালেন, আপনারা যে কথা বললেন যে সরকার যদি আমাদের প্রতি দৃষ্টি দেয়, প্রবেশগমতার ক্ষেত্রে যদি মনোযোগী হয়, যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ বাড়ে এবং আমাদের মৌলিক প্রয়োজনগুলো যদি মিট আপ হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের প্রতি যে আস্থা মানুষের, সে আস্থাটা বাড়বে এবং আমাদের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে, আমাদের অধিকারগুলো অর্জন হবে। বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ পেরিয়ে যে সকল প্রতিবন্ধী ব্যক্তি বা সংগঠন আজ জাতীয় উন্নয়নে কাজ করছেন, তাদের সম্পৃক্ত করে সকল ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা গেলে সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জন সহজতর হবে। প্রতিবন্ধিতার প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের উন্নয়নের মূল স্রোতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে, অবদান রাখতে সমর্থ হবে জাতীয় উন্নয়নে, এই বিশ্বাস আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর।